হ্যালো বন্ধুরা, তো আজকের এই ক্লাসে আমরা আমাদের যে চ্যাপ্টার করছিলাম অর্থাৎ পার্সেন্টেজ বা শতাংশ বা শতকরা, সেই শতকরা চ্যাপ্টারের লাস্ট ক্লাস এটা। তো আগে আমরা 3টে ক্লাস করে বেসিক আর মডারেট অনেক কিছু ক্লিয়ার করার চেষ্টা করেছি। তো তোমরা যারা নতুন দেখছো তারা অবশ্যই সেই ভিডিওটা দেখো। তো আজকে এটা হলো শেষ ক্লাস। এরপরে আমরা কালকে থেকেই এরপরে লাভ ক্ষতি চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। আর আমরা আগে নৌকা এবং সূত্র চ্যাপ্টারটা পুরোটা ক্লিয়ার করে দিয়েছি, আর আজকে আমাদের কমপ্লিট হয়ে যাবে এটা, আর কালকে হয়ে যাচ্ছে লাভ ক্ষতি। তো দেখা যাক, দেখো এই মাত্র কয়েকদিনের মধ্যে আমাদের প্রায় 3টে চ্যাপ্টার হয়ে গেল। আর আশা করি তোমরা যারা মন দিয়ে ক্লাসটা করছো তাদের বেসিক টু মডারেট সব ক্লিয়ার হয়ে যাচ্ছে। তো আর একটা খুবই একটা ভালো লাগছে জেনে যে আমি এত ঘামছি বলে তোমরা দেখে আমাকে অনেক কমেন্ট করছে, দাদা তুমি ঘামছো, ফ্যানটা চালিয়ে নাও। তো মেন কথা হচ্ছে যে তোমরা সাউন্ড নিয়ে অনেক কমপ্লেন করছিলে না, কমপ্লেন করাটা বাস্তব, কারণ আমি যেটা বোঝাচ্ছি তোমরা যদি বুঝতেই না পারো তাহলে কী করে হবে। তো তোমরা সাউন্ড নিয়ে অনেক কমপ্লেন করছিলে, আর ওই জন্য আমি পুরো জানলা দরজা একদম টোটাল কোনো আর জায়গা আর কোনো ফাঁকা নেই, মানে টোটাল সব কিছু বন্ধ করে দিয়েছি, কারণ যাতে বাইরের সাউন্ডটা না আসে। যেহেতু আমি গেটের পাশেই আমার এই কোয়ার্টারটা অর্থাৎ আমার রুমটা, তো এখান থেকে ট্রেন যায় আর ট্রেনের প্রচুর আওয়াজ আসে। তো সেসব আওয়াজ কিছুটা হলেও একটু প্রোটেক্ট হয়, ওই জন্য আমি জানলা দরজা কোনো কিছু বাকি নেই, টোটাল সব বন্ধ। প্লাস ফ্যানটাও আমি জ্বালাই না, কারণ ফ্যানটা চালালে ফ্যানের সাউন্ডে তোমাদের আবার শুনতে একটু সমস্যা হবে। ওই জন্য আমি সব কিছু বন্ধ করে দিয়ে একদম পুরো এই গরমের মধ্যে বদ্ধ ঘরে, একদম যাই বলো পুরো বদ্ধ ঘরে ভিডিও করছি। তো এটাই হলো মেন ব্যাপার। তো অনেক ধন্যবাদ, তোমরা আমার এত খেয়াল রাখছো। তো যাই হোক, শুরু করা যাক আজকের অঙ্ক। মন দিয়ে আমার অঙ্ক করার মানে আমার সাথে যদি তোমরা প্র্যাকটিস করো অঙ্ক, তাহলে আমি একটা কথাই বলবো যে মন দিয়ে বুঝতে হবে, আগে বোঝা, আগে করার আগে বোঝা। তো আগে যদি বুঝতে পারো তো নিজে নিজে অবশ্যই করতে পারবে। তো চলো, আজকের প্রথম অঙ্ক হচ্ছে একটি পাত্রে দুধের পরিমাণ 15%, অন্য একটি পাত্রে দুধের পরিমাণ 5%। তাহলে প্রথম পাত্রে 15% দুধ, পার্সেন্ট মানে আমি কি বলেছিলাম, মানে 100-তে 15। পাত্রর মধ্যে কতটা জিনিস আছে আমি তো জানি না, মানে কত লিটার টোটাল তরল আছে আমরা জানি না, কিন্তু বলা আছে যে 15% আছে, মানে প্রতি 100 লিটারে 15 লিটার দুধ আছে। এটুখানি ক্লিয়ার। আর পরে কি বলেছে যে অন্য পাত্রে দুধের পরিমাণ 5%, অর্থাৎ আর একটা যে পাত্র আছে সেখানে প্রতি 100 লিটার যদি মিশ্রণ থাকে তার মধ্যে 5% দুধ আছে, মানে 5 লিটার দুধ আছে। এই পার্সেন্টটা বলে দেওয়ার উদ্দেশ্য এইটা, আমার কত আছে আমার জানার দরকার নেই, পার্সেন্ট বলে দিয়েছে মানে আমি বুঝতে পারবো যে প্রতি 100 লিটার যদি থাকে তার মধ্যে ওটা 15 থাকবে, আর এপাশে প্রতি 100 লিটার এটা 5 থাকবে। এবার কি বলে দিয়েছে, প্রথম পাত্রের থেকে 7 অংশ এবং দ্বিতীয় পাত্রের থেকে 8 অংশ মিশ্রণ করা হলো। এইবার দেখো, তোমরা ভালো করে জিনিসটা কনসেপ্টটা ক্লিয়ার করো। এই অঙ্কটা কিন্তু খুব ভালো অঙ্ক। ধরো এখানে একটা পাত্র আছে, ভালো করে বোঝো। ধরো এখানে একটা ট্যাঙ্ক আছে, এখানে একটা ট্যাঙ্ক আছে, আর ধরো এখানে একটা ট্যাঙ্ক আছে। এর মাপ আমরা জানি না, এটা প্রথম ট্যাঙ্ক, এটা দ্বিতীয় ট্যাঙ্ক। এবার বলছে এইটাকেই টোটাল একটা বড় ট্যাঙ্কে মিশ্রণ করা হলো। এখান থেকেও ঢালা হবে, এখান থেকেও ঢালা হবে। আমি আঁকাতে খুব ভালো, তো তোমরা একটু বুঝে নিও। এইবার কি বলেছে যে একটি পাত্রে দুধের পরিমাণ 15%, এই প্রথম পাত্রে। তাহলে এখানে ধরো দুটো জিনিস আছে, একটা বলছে দুধ, আর একটা তাহলে নিশ্চয়ই জল হবে। আমি ধরে নিলাম একটা জল, জয়ের আবার ওপরেরটা কোথা থেকে আসে, যায় জল। আর এটাও তাহলে ধরো দুটো জিনিস আছে, ওপরেরটা ধরো জল আর নিচেরটা ধরো দুধ। এইবার আমরা তো মোট কতটা কি আছে আমরা তো জানি না, একদম ঠান্ডা মাথায় বোঝো। অঙ্ক মানে টাফ কিচ্ছু না, তুমি যদি পুরো বিষয়টা যদি মাথার মধ্যে একটু ছকে নাও না, কোনো ব্যাপারই না। তো দেখো আমি কত সময় তোমাদের দেখো পুরো ক্লিয়ার করে দিচ্ছি। তো কি বলেছে যে প্রথম পাত্রে দুধের পরিমাণ 15%, তাহলে এইখানে আমি কতটা আছে আমি জানি না, কিন্তু এইখানে যদি আমার 15 লিটার, যদি ধরো আমি ধরে নিলাম 15 লিটার যদি দুধ থাকে, 15% মানে কি টোটালটা আমি ধরে নিলাম 100-এর মধ্যে 15 যদি দুধ থাকে তাহলে জল থাকবে কত, 15 বাদ দিলে তাহলে 85 জল থাকবে। বোঝা গেল নাকি বোঝা যায়নি? এটা তো প্রথম পাত্রে বলেছে যে দুধের পরিমাণ 15%, তাহলে এই যে দুধ 15%, আর আমি পার্সেন্ট বলে দিয়েছে, তার মানে তো 100-এর মধ্যে 15। তাহলে আমি টোটালটা যদি 100 ধরে নিই, তাহলে তার মধ্যে যদি 15 দুধ হয় তাহলে 85 জল। কোনো বুঝতে সমস্যা? কোনো সমস্যার বিষয় নেই। আমার পার্সেন্ট তো বলে দিয়েছে যাতে আমরা ক্যালকুলেশনটা বুঝতে পারি যে প্রতি 100 যদি 100 অনুপাত, মানে 100 অনুপাত ধরলাম, আমি 100 লিটার ভুলে গেলাম। যদি প্রতি 100 ভাগ মিশ্রণ থাকে তার মধ্যে 15 ভাগ দুধ থাকবে আর 85 ভাগ তাহলে জল থাকবে। এবার পরেরটা কি বলে দিয়েছে, বলে দিয়েছে যে দ্বিতীয় পাত্রে তোমার 5% দুধ আছে। তাহলে দ্বিতীয় পাত্রে 5% যদি দুধ থাকে, মানে যদি 5 অনুপাত বা 5 একক যদি দুধ থাকে, তাহলে বাকিটা জল। পার্সেন্ট মানে তো 100, তাহলে মোট 100-এর মধ্যে 5 দুধ থাকলে তাহলে 95 জল। এটুকুনি তুমি পেয়ে গেলাম, এটুকুনি তো নিশ্চয়ই তোমরা ক্লিয়ার পুরো। প্রথম পাত্র দ্বিতীয় পাত্র কোন পাত্রে কী হচ্ছে পুরো ক্লিয়ার। এইবার এটাকে মেশানো হচ্ছে, আমরা তো জানি না যে কোনটা থেকে কতটা নিচ্ছে।
তাহলে এবার মেশানোর ব্যাপারে কি বলা আছে যে প্রথম পাত্রের যদি আমরা 7 অনুপাত নিই, দ্বিতীয় পাত্র থেকে 8 অনুপাত নেব। কি বলেছে যে প্রথম পাত্র থেকে যদি আমরা 7 অনুপাত নিই, দ্বিতীয় পাত্র থেকে আমরা 8 অনুপাত নেব। মানে এই জায়গাটা ভালো করে ক্লিয়ার করো। আমার এই 7 অনুপাতের মধ্যে কিভাবে জল আর দুধ আছে সেটা তো এটা আমরা বুঝতে পারছি, আর এই 8 অনুপাতের মধ্যে কিভাবে আছে এটা তো এটা বুঝতে পারছি এখানটাতে। এইবার এর মধ্যে ধরো পুরো ফুল ভর্তি, আমাকে ফুল নিতে বলেনি, আমাকে বলেছে এখান থেকে যদি আমি 7 অনুপাত ঢালি, এখান থেকে আমার 8 অনুপাত ঢালতে হবে। মানে 7 অংশ, ওই একই ব্যাপার হলো, এখান থেকে যদি আমি 7 অংশ ঢালি, ওখান থেকে আমার 8 অংশ ঢালতে হবে। ঠান্ডা মাথায় আগে ক্লিয়ার করো। প্রথমের পার্টটা ক্লিয়ার করে দিলাম। 15% মানে যদি প্রতি 100-র মধ্যে 15 দুধ 85 জল, প্রতি 100-র মধ্যে 5 দুধ, তাহলে 95 জল হয়ে গেল, কারণ টোটাল তো 100। এইটুখানি মিটে গেল। এইবার পরেরটা কি বলেছে, প্রথমেরটা 7 অংশ নিলে পরেরটার আমার 8 অংশ নিতে হবে। অর্থাৎ প্রথমেরটা যদি আমি 7 লিটার নিই, পরেরটার আমার 8 লিটার নিতে হবে। অর্থাৎ প্রথমেরটা যদি আমি 70 লিটার নিই, পরেরটা আমার 80 লিটার নিতে হবে। বোঝা যাচ্ছে কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে? 7 আর 8-এর মানে কি বলতে চাচ্ছে এরা। এবার এটা যদি আমি 14 লিটার নিই, তাহলে এটা দ্বিগুণ করে দিচ্ছি, তাহলে এটা 16 লিটার নিতে হবে। কি বললাম বোঝা গেল? মানে প্রতি 7 একক যদি এটা নিই, তাহলে আমার 8 একক এটা নিতে হবে। তাহলে যদি আমি দ্বিগুণ করে দিই, তাহলে প্রতি যদি 14 এটা নিই, তাহলে 16টা নিতে হবে। এটা যদি 3 গুণ করে দিই, মানে এটা যদি 21 নিই, ওটা আমার 24 নিতে হবে। মানে আমার কেটে কুটে লাস্টে এটা 7 আর ওটা 8 গিয়ে দাঁড়াতে হবে। মানে এখান থেকে আমি 7 নিলে ওখান থেকে আমার 8 গিয়ে দাঁড়াতে হবে। বিষয়টা ক্লিয়ার? একদম ইজি ব্যাপার, কোনো কিচ্ছু না। এইবার তোমাদের আমি কি বলেছিলাম, আমার পার্সেন্টে ক্যালকুলেশনের যদি সুবিধা হয় তার জন্য আমি কত ধরবো। আমার এখানে 7 আর 8 ধরে যদি আমি অঙ্ক করি তাও কিন্তু মিলবে, কিন্তু এই 7-এর আবার 85% দুধ মানে কতটা, আবার 15% মানে কতটা, আবার এই 8-এর 95% কতটা, একটা মানে সেই মানে তোমার সারা দিন লেগে যাবে অঙ্ক করতে। এবার যেহেতু এটা আমার 7 ধরলে এটা 8 ধরতে হবে, এই অনুপাতে ধরতে হবে, তাহলে এটা আমি তো 14টা 16 ধরতে পারি, এটা 21-ওটা 24-ও ধরতে পারি, এই করে তো বাড়াতে পারি, এটা 70 ওটা 80-ও ধরতে পারি। এবার আমার পার্সেন্টে যেতে সুবিধা হয়, তাহলে এটার আমি 100 গুণ করে নিই, কারণ প্রতি 100 গুণিতকে থাকা মানে তোমার পার্সেন্ট করতে সুবিধা হবে। আমি তো বলেছিলাম না, যদি বলি যে 120%, মানে আমি সঙ্গে সঙ্গে বলে দিতে পারি তো 120% মানে 20। যদি বলি আমি 150%, তাহলে 150% মানে 50। মানে পার্সেন্টে 100 থাকা মানে আমরা সেটা ইজিলি করে ফেলতে পারি ক্যালকুলেশনটা। 100 বা 100 গুণিতকে যদি কিছু থাকে, মানে যদি কোনো খুচখাচ কিছু যেন না থাকে, তাহলে এই 7টাকে যদি আমি 70 ধরি তাও মিলবে, 7টাকে যদি আমি 14 ধরি, ওটাকে 16 ধরি তাও মিলবে, সব কিছুতে মিলবে। কিন্তু মেন বিষয় হচ্ছে আমরা তাড়াতাড়ি কীভাবে করতে পারবো। তো তাড়াতাড়ি করতে গেলে এটাকে যদি আমি 7টাকে যদি 700 ধরি, তাহলে এটাকে আমার 800 ধরতে হবে। তাহলে এটাকে যদি 700 আর 800 ধরি, তাহলে দেখো 100 গুণিতকে আছে না, ধরো আমি বললাম যে 120% মানে 20, এবার 220% মানে তাহলে কত হবে 40, 320% মানে 3 × 60, 420% মানে 80, 520% মানে 1000, তো এই 100 তো এইভাবে আগাচ্ছে। তো আমার 100-র গুণিতকের সংখ্যাগুলো থাকলে আমার পার্সেন্টে সুবিধা হচ্ছে, ওই জন্য তাহলে আমি কত ধরবো। চোখ বন্ধ করে তোমরা বলতে দেখি তোমাদের মাইন্ডে কোন সংখ্যা আসছে যাতে আমার ধরতে সুবিধা হয়। তাহলে আমি এর সঙ্গে একটা 100 গুণ করে দিই না, যেরকম 2, 3, 5, 6, 10, আমি কিছু না গুণ করে শুধু 7 আর 8 ধরে করতে পারি। কিন্তু মানে করতে সব কিছুতে উত্তর মিলবে, কিন্তু আমার সুবিধা হবে কোনটাতে। আমি এর সাথে যদি একটা 100 গুণ করে দিই, তাহলে আমার এর সাথে একটা 100 গুণ করতে হবে, কারণ প্রতি 7 নিলে এটা প্রতি 8 নিতে হবে। তাহলে এটা আমি একটা 100 গুণ করে দিই, কারণ দুদিকে 100 সেম জিনিস গুণ করতে হবে, কারণ এদের এই অনুপাতটা তো আমার 7 আর 8 মেনটেন রাখতে হবে, তাই জন্য দুদিকে সেম গুণ করে দিলাম। তাহলে এটার মোট অনুপাত আমি কত পেয়ে গেলাম 700। তাহলে এটা যদি 700 পাই, তাহলে এটা তাহলে আমার হয়ে গেল 800। এই দেখো, তাহলে আমার 100 গুণিতকে হয়ে গেল না। এইবার তুমি ক্যালকুলেশনগুলো করতে দেখো কত ইজিলি হয়ে যায়। এবার এই 700 ঢাললাম এখানে, আর এই 800 ঢাললাম, তাহলে এখানে আমার মোট কত হয়ে গেল, 700 আর 800 মোট 1500 হয়ে গেল। ক্লিয়ার? এইখান থেকে 7 অংশ, এখান থেকে 8 অংশ, মানে এখান থেকে 700 ঢাললাম, এখান থেকে 800 ঢাললাম, তাহলে এখানে 1500 হয়ে গেল। এবার তোমরা হয়তো ভাবছো যে অংশ আমরা কি করে ধরে নিচ্ছি, এটা যেহেতু এটা অংশ বলে দিয়েছে তো আমরা ধরে নিতেই পারি, কারণ উত্তরটা আমার পার্সেন্টেজ এসেছে, উত্তর কিন্তু কোনো রাউন্ড ফিগার চাইনি, উত্তর আমাকে পার্সেন্টেজ এসেছে, আর এখানে কোনো বাস্তব মান বলেই দেয়নি আমাকে। বাস্তব মান বলে দিলে আমরা সেই বাস্তব মানের সাথে রিলেশন বার করে যে কোনো একটার থেকে সেই এর এত গুণ মানে ওর কত গুণ হবে এইভাবে করতে পারতাম, কিন্তু এখানে তো বাস্তব মান কিছু বলেই দেয়নি, সবই পার্সেন্টে। ফলে আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা যা খুশি ধরে নিতে পারি। কিন্তু আমরা সুবিধার্থে আমরা যা খুশি কেন ধরবো, আমাদের ক্যালকুলেশনে যাতে সুবিধা হয় আমি সেরকম ধরবো। তাহলে এখান থেকে 700, ওখান থেকে 800, তাহলে মোট আমি 1500 পেয়ে গেলাম। এইবার দেখি দুধ কতটা, জল কতটা। এবার 700-র মধ্যে এখানেও তো দুধ আছে, জল আছে, এখানেও তো দুধ আছে আর জল আছে, তাই তো। আবার এই 800-র মধ্যে এখানে তো দুধ আছে, জল আছে, এখানে দুধ আছে, জল আছে, তাহলে দেখি দুধ আর জল কতটা করে পড়ছে। আমি মাঝখান থেকে একটা ভাগ দিয়ে দিলাম, ধরো এ পাশটা আমি দুধ লিখবো আর এ পাশটা আমি জল লিখবো। বোঝা গেল? মানে এই যে আমি 700-800 ঢালছি, ওটা তো ওর মধ্যে তো দুধ আর জল মিক্সচার আছে, তাহলে সেটা আমি কতটা করে কীভাবে বার করবো, পার্টিকুলারলি আলাদা করে বার করি।
এইবার এই 700-র মধ্যে বলেছে 15% দুধ, তাহলে 700-র 15% মানে কত? 7 15 105, অর্থাৎ আমি বলতে পারি তাই 700-র মধ্যে আমার 105 অনুপাত দুধ আছে, তাই তো? মোট 700, তার মধ্যে আমার 105, 7 15 105, তোমরা না পারলে সাইডে একটু ঐকিক নিয়ম করে দেখে নেবে। 15% মানে কত? 100-তে 15 দুধ, তাহলে 1-এ কত আর 700-তে কত? এবার কাটাকাটি করে দেখবে তোমার 105ই আসবে, বুঝে গেল? সে ঐকিক নিয়মে আমরা আগের ক্লাসে যেরকম করে দেখিয়েছিলাম, 100-তে 15, 1-এ কত 700-এ কত। এবার আরেকটা আছে 85, তুমি সেমভাবে করতে পারো, 100-তে 85, 1-এ কত আর 700-তে কত, বোঝা গেল? এবার সেটা আমরা কেন অত খাটতে যাবো, আমার মোট তো 700, তার মধ্যে একটা আমি 105 পেয়ে গেছি, তাহলে আর একটা 105 বাদ দিলে পেয়ে যাবো। তাহলে 700 থেকে 105 বাদ দিলে কত পড়ে থাকে? 700 থেকে 105 বাদ দিলে পড়ে থাকে 595, তাই তো? 595 600 700, হ্যাঁ, তাহলে এখানে পড়ে থাকছে 595। ক্লিয়ার হয়ে গেল? এইখানে আমি পেয়ে গেলাম 595। এইবার এইখানটাতে কি বলেছে? এইখানটাতে বলেছে 800-র 5%, 800-র 5% দুধ, তাহলে 800-র 5% মানে কত? 100-তে 5, 200-তে 10, 300-তে 15, এই করে করে বাড়াবে, তারপরে বাড়বে, তাহলে কী হবে? 800-তে 5 একটা 40 দুধ আছে, তাহলে এখানে আমার 40 দুধ আছে। তাহলে 800-র মধ্যে যদি 40 দুধ হয়, তুমি ওইভাবে বার করতে পারো, 100-তে 95 জল, 200-তে কত, মানে ঐকিক নিয়মে বার করে, বা 800-তে কত। কিন্তু আমি কেন অত খাটতে যাবো? আমার একটা বেরিয়ে গেছে, দুটো মিলে 800, একটা বেরিয়ে গেছে 40, তাহলে আরেকটা কত? 8 তাহলে 760 হয়ে যাবে। এইবার আমার এটা বার না করলেও চলতো, কারণ তুমি অঙ্কটা দেখো তো কী চেয়েছে ভালো করে। বলেছে যে নতুন মিশ্রণে দুধের শতকরা হার কত, তাহলে দুধের হার আমি মোট হার মানে কি, মানে মোটের মধ্যে কতটা দুধ। তাহলে এখানে কি আমার জলের কোনো প্রশ্ন আসছে? আমার মোটের মধ্যে কতটা দুধ মানে আমার মোট জানা দরকার আর দুধ জানা দরকার, আমার কি জল জানা দরকার এখানে? ফলে এটা আমার বাড়ি করতে হবে না, কিন্তু আমি তোমাদের ক্লিয়ার করার জন্য বললাম। তাহলে কি বললাম, একদম পুরো বিষয়টা পুরো ক্লিয়ার, একদম খিচুড়ি করো না, আমি কিন্তু সব পাট পাট করে বললাম, একদম কোনো মানে কোনো ব্যাপারই নেই, এটা মুখে মুখে সম্ভব। আমি মুখে মুখে তোমাদের করে দিচ্ছি এই বড় অঙ্ক, দেখো আগে এটা তোমাদের বুঝিয়ে নিই। তাহলে এখানে দেখলাম 40 লিটার দুধ, এখানে দেখলাম 105 লিটার দুধ, আমি যদি লিটার ধরে নিই, এটা 700 লিটার, এটা 800 লিটার ধরে নিলাম, তাহলে টোটাল আমার দুধ কতটা পাচ্ছি? 145 দুধ পাচ্ছি। এবার কতর মধ্যে 145? আমাকে তো বলেছে কত শতাংশ দুধ আছে, এই যে নতুন মিশ্রণের যে ঢালা হলো, ঢাললাম, এই ঢালাতে আমার কত শতাংশ দুধ আছে। তাহলে মোট আমি দেখছি আমি টোটাল 1500 অনুপাত ঢেলেছি, তার মধ্যে দুধ পাচ্ছি 145, তাহলে ঐকিক নিয়ম বার করে ফেলি যে 1500-তে দুধ আছে 145, কত শতাংশ? শতাংশ মানে কি, মানে প্রতি 100-তে কতটা, শতাংশ মানে প্রতি 100-তে কতটা আছে। তাহলে আমি 1500-তে 145 দুধ আছে, তো এখান থেকে আমি শতাংশ বলতে পারবো? পারবো না তো, এখান থেকে তোমার 100-তে কনভার্ট করতে হবে শতাংশ বলতে গেলে। তাহলে একে কত, একে কত, এটা হয়ে গেল 1500, আর 100-তে কত, এই শতাংশর 100, শতাংশ মানে 100-তে কত বার করতে হবে, এই 100 করে দিলাম, এই দুটো জিরো এই দুটো জিরো কেটে গেল, আর এটা 9, অর্থাৎ 9%। এর যেই আমি 100-তে কত বার করলাম, ফলে আমি একটা পার্সেন্ট দিয়ে দেবো, অর্থাৎ আমাদের উত্তর চলে আসলো 9%। বোঝা গেল? তাহলে আরেকবার আমি বিষয়টা একটু ক্লিয়ার করাবো। দেখো একটা অঙ্কের মধ্যে তোমরা ক্লিয়ার করলে এর মধ্যে প্রচুর অঙ্ক হয়ে যাচ্ছে, ফলে ভেবো না যে এটাতে অনেক টাইম বেশি লাগছে। যাই হোক, বলেছে যে এটাতে দুধের পরিমাণ 15%, বোঝা গেল? তাহলে এটাতে 85% হবে, যদিও বা এখানে আমার জল দিয়ে কোনো ক্যালকুলেশন নেই, তবুও আমি তোমাদের বোঝাচ্ছি। তাহলে এখানে 15 হলে এখানে 85 হলো, আর এখানে বলছে 5%, তাহলে 5 মানে এখানে 95 হলো। এইবার বলেছে এটার থেকে 7 অংশ নিলে ওটার থেকে 8 অংশ নেব। এইবার আমার 7 আর 8 ধরে যদি করি ক্যালকুলেশন, অনেক সে একটা বিচ্ছিরি ক্যালকুলেশন চলে আসবে, ফলে কাটাকাটি মিলবে না, পূর্ণ সংখ্যা ভগ্নাংশ চলে আসবে। তাহলে আমি কত ধরে নিলে আমার ক্যালকুলেশনটা সুবিধা হবে, তখন তোমার মাথায় ঝট করে নিয়ে আসতে হবে যে আমার যেহেতু পার্সেন্ট আছে, তার মানে আমার 100 কিংবা 100-র গুণিতকে যদি আমি সংখ্যাটাকে প্রকাশ করতে পারি, তাহলে আমার ক্যালকুলেশনে সুবিধা হবে। তাহলে এইটাকে আমি 100-র গুণিতকে কীভাবে প্রকাশ করতে পারি, এর সঙ্গে একটা 100 গুণ করে দেবো, তাহলে 700 হয়ে যাবে। 700 মানে তো 107 নম্বর গুণিতক, আর এটার সঙ্গে 100 গুণ করেছি, তাহলে এটার সঙ্গে নিশ্চয়ই 200 গুণ করতে পারবো না, এটার সঙ্গে 100 গুণ করতে হবে, কারণ এটা 7 হলে ওটা 8 করতে হবে। তাহলে এটার সঙ্গে যেই আমি 100 গুণ করলে ওটা 800 হয়ে গেল। এইবার কি বলেছে, এই 700-র মধ্যে বলেছে 15% দুধ, মানে 7 15 105 দুধ, আমার জলটা না বার করলেও চলছে। আর এর মধ্যে বলছে 5% দুধ, মানে 5 40 দুধ, তাহলে মোট দুধ কত হচ্ছে 105 আর 40 মানে 145। কততে 145? আমার মোট তো এই 8 আর 7 1500, মোট কত, এখান থেকে 700 ঢাললাম, ওখান থেকে 800 ঢাললাম, মোট 1500। তাহলে মোট 1500-তে 145 পেয়েছি আমি দুধ। তাহলে একে কত, 100-ই কত, কাটাকাটি করলে 9%। এবার এই অঙ্কটা দেখো মুখে মুখে কীভাবে, আমি তোমাকে মুছে দিই, নাহলে ভাববে আমি দেখে দেখে বলছি। তো চলো, কারণ ভক্তবৃন্দের তো বক্তব্যের তো শেষ নেই, তো চলো দেখা যাক কী করে মুখে মুখে করা যায় অঙ্কটা।
আমি কি বলেছি যে এমন যদি কোনো কাটাকাটি না আসে যেটা মাইন্ডে করা সম্ভব নয়, তাছাড়া সব অঙ্ক করা যাবে। ধরো এমন একটা কাটাকাটি যেটা মাইন্ডে করা যাচ্ছে না, তো সেটুকুনি ছাড়া বাদ বাকি সব আমার মুখে মুখে করা যাবে। দেখো এখানে এবার আমি মুখোমুখি করাচ্ছি। বলছে যে একটি পাত্রে দুধের পরিমাণ 15%, বুঝলাম। অপর পাত্রে দুধের পরিমাণ 5%, বুঝলাম। প্রথম পাত্রে 7% সঙ্গে দ্বিতীয় পাত্রে 8%, মিশ্রণ করলে নতুন মিশ্রণে দুধের হার কত? তাহলে প্রথমটা আমি 700 ধরে নেবো। তাহলে 700 15% মান কত? 7 15 105। দেখো তো 10 সেকেন্ডের বেশি লাগে কিনা, আমি তোমাদের বোঝাচ্ছি তাও। তাহলে 700 15% মানে 105, আর এখানে 800 5% মানে 40, 105 আর 40 145, আর মোট 8 আর 7 1500 মানে 1500তে 145, তাহলে 1500তে 145 একে কত? 100 কত? তাহলে 145 বাই 1500 আর গুণ 100, এই দুটো জিরো কেটে দিলাম, 15কে 145 দিয়ে কাটলে 9 9 15 145। তোমাদের বোঝালাম তাও আমার মানে 10 সেকেন্ড লাগেনি। তো এই হলো ব্যাপার। তো এত কিছু আমি বোঝালাম 10 মিনিট ধরে, তাই বোঝানোটা তোমাদের জাস্ট ক্লিয়ার করানোর জন্য। তো তোমরা ভেবো না এটা এত বড় অঙ্ক, সব অঙ্ক মুখে মুখে হয়ে যাবে। তো চলো পরবর্তী অঙ্কটা দেখে নেওয়া যাক। বলছে একটি পারিশ্রমিক 25% বৃদ্ধি পাওয়ায় এক ব্যক্তির বর্তমান পারিশ্রমিক 25 টাকা। তাহলে বৃদ্ধির পূর্বে ওই ব্যক্তি পারিশ্রমিক কত ছিল? আমি কি বলেছি, এই অঙ্কগুলো সবসময় আগে 100 ধরে তোমার ছকটা করে নেবে, নিয়ে এবার যেটার বাস্তব মান বলে দেবে সেটার সঙ্গে তুলনা করবো যে কত গুণে আছে, তাই তো? একদম ইজি ব্যাপার। আমি সবসময় তোমাকে ইজিভাবে বলে দেবো যে কোনো হেডেক নিতে হবে না। এইখানে তুমি একটা বাস্তব মান দেখছো, আবার একটা পার্সেন্ট দেখছো, সব ভুলে যাও না। পুরোপুরি আগে তুমি পার্সেন্টে পুরোটা ক্যালকুলেশন করে নাও। তুমি ভুলে যাও যে বাস্তব মান বলে কিছু আছে, ভুলে যাও সব। যে বলেছে যে 25% বৃদ্ধি পায়, পারিশ্রমিক 25 টাকা বৃদ্ধি পায়, এই টাকাটা হলো বাস্তব মান। আমি যে বাস্তব মান বলছি, ওই টাকাটা বাস্তব মান। তুমি ভুলে যাও না যে এখানে কোনো বাস্তব মান আছে, তুমি ওই পার্সেন্টটা ধরে পুরো ক্যালকুলেশনটাকে ছকে নাও। এইবার তোমাকে বাস্তব মানের সাথে রিলেশন কত গুণ সেটা বার করে তোমাকে যে যা কিছু দেবে সব তুমি বার করতে পারবে। চলো দেখে নেওয়া যাক। বলছে পারিশ্রমিক 25% বৃদ্ধি পাওয়ায়। তাহলে আগে যদি আমার 100 টাকা পারিশ্রমিক থাকতো, এটা হলো আগে, আমি লিখে দিলাম একটা আগে, ঠিক আছে। আর এটা হলো বর্তমান, ঠিক আছে, বর্তমান, একটু বুঝে নাও। তা আগে যদি আমার 100 টাকা পারিশ্রমিক থাকে, বলেছে যে পারিশ্রমিক আমার 25% বৃদ্ধি পায়। তাহলে কি বলছে? 25% বৃদ্ধি, এই 25 দিলাম, এই পার্সেন্ট দিলাম, বৃদ্ধি মানে প্লাস দিলাম, আর যদি হ্রাস পেতো তাহলে মাইনাস দিতাম। তাহলে 100টা আমি কেন ধরলাম? এই পার্সেন্ট আছে যাতে আমার ক্যালকুলেশনে সুবিধা হয়। আমি 100-র জায়গায় 1ও ধরতে পারতাম, 10ও ধরতে পারতাম, 1000ও ধরতে পারতাম, 1 কোটিও ধরতে পারতাম, আমি যা খুশি ধরতে পারতাম, কারণ আমি পার্সেন্টে ক্যালকুলেশন করছি। কিন্তু আমি কোনটা ধরবো যাতে আমার পার্সেন্টে ক্যালকুলেশনের সুবিধা হয়? আমি 100 ধরে নেবো, যেহেতু পার্সেন্ট আছে। তাহলে 100তে 25 বাড়ছে, 100তে 25 বাড়ছে মানে এই 25% বাড়ছে মানে 100 তাহলে 25ই বাড়ছে। এই ক্যালকুলেশনের সুবিধার জন্য তো আমি এটা করলাম। তাহলে 100তে 25 বাড়ছে মানে বেড়ে তাহলে কত হয়ে যাবে? 125 হয়ে যাবে। 100 টাকায় 25 টাকা বাড়লে কত হয়? 125 হয়ে যায়। তো সেটাই 100-র 25% মানে কত? এটার 25% মানে তাহলে 25ই হবে। সেটাই এখানে বৃদ্ধি পেলো, প্লাস হয়ে গেল, হয়ে 125 হয়ে গেল। এইবার কি বলেছে দেখো, বলেছে যে পারিশ্রমিক, বর্তমান পারিশ্রমিক 25 টাকা। তা এই ক্যালকুলেশনের মধ্যে তোমার মানে তোমার পার্সেন্ট ধরে ক্যালকুলেশন মিটে গেল। এইবার এখানে বলেছে বর্তমান পারিশ্রমিক 25 টাকা। তা তোমার এখানে বর্তমান পারিশ্রমিক কোনটা? এখানে বর্তমান পারিশ্রমিক, এটা আগের পারিশ্রমিক, এটা বৃদ্ধি পাওয়া, আর এটা বর্তমান। তাহলে বর্তমান আমার কাছে পাচ্ছি আমি 125, তাই তো? মানে আমার ক্যালকুলেশনে বর্তমান পারিশ্রমিক 125। এইবার ওদের ক্যালকুলেশনে কি বলে দিয়েছে? বর্তমান পারিশ্রমিক শুধু 25 টাকা। এই যে বাস্তব মানের রিলেশন যেটা বলছিলাম, আমি বলছিলাম না যে 100 ধরে আগে পুরো ক্যালকুলেশনটা করে নাও, নিয়ে এইবার তোমার যেটার বাস্তব মান বলে দিয়েছে ঠিক তার নিচে পাতিয়ে দাও, দিয়ে দেখো ওটা কত গুণে বা কত কি রিলেশনে আছে। এবার প্লেন ঐকিক নিয়ম করে বার করে ফেলো, তোমাকে যেটাই বার করতে দেবে। আমি 100 ধরে ক্যালকুলেশন করে নিলাম, নিয়ে এখানে বলে দিয়েছে পারিশ্রমিক 25 টাকা। তাহলে আমি বলতে পারি তো যে এইটা মানেই 25, এর বাস্তব মান 25, মানে আমি যেটা 125 ধরেছিলাম তার বাস্তব মান 25। এবার চেয়েছেটা কি? যে তার ওই ব্যক্তির পূর্বের পারিশ্রমিক কত ছিল। তাহলে পূর্বের পারিশ্রমিক কোনটা? মানে আগে, পূর্ব মানে কি আগে। তাহলে এই 100-এর মান কত, এই 100-র মানটা কত, এটাই তো বার করতে হবে। কোনো সমস্যা? আমার বর্তমান পারিশ্রমিক বলে দিয়েছে 25 টাকা, তাহলে আমার আগের পারিশ্রমিক কত ছিল? তাহলে আমার হিসাবে, আমার ক্যালকুলেশনে বর্তমান তোমার 125, তাহলে 125 মানে বাস্তব মান 25, তাহলে 100-র মানে কত হবে? বোঝা গেল নাকি বোঝনি? আমার ক্যালকুলেশন তো 100 ধরে করেছি, সেজন্য আমার 125 এসছে। তা আমারটা কি সঠিক? আমারটা তো সঠিক না। কিন্তু আমার সাথে অঙ্কের যে বাস্তব মান তার কি রিলেশন সেটাকে বার করতে হবে। তাহলে আমার 125 মানে ওর বাস্তব মান শুধু 25। তাহলে এটা কত ভাগ হচ্ছে? দেখো তো এটা 5 ভাগ হচ্ছে না? 5 25 125, এটা তাহলে 5 ভাগ হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে এটাকে যদি আমি 5 ভাগ করি তাহলে কত হবে? 5 কুড়ি 100, মানে এটা 20 হয়ে গেল। তাহলে আমার অ্যান্সার 20। মানে এটার যে রিলেশনে থাকবে এটা সেই রিলেশন। ধরো এখানে 5 গুণ থাকলো, তাহলে এটাও 5 গুণ করে দিতাম। ধরো এটা 10 গুণ থাকলো, এটাও 10 গুণ করে দিতাম। ধরো এটা 3 গুণ থাকলো, এটাও 3 গুণ করে দিতাম। বা এটা ধরো 5 ভাগ থাকলো, এটাও 5 ভাগ, এটা 10 ভাগ থাকলো, এটাও 10 ভাগ। মানে একটার সাথে রিলেশন বার করে নিয়ে আমি যে কোনো খুশি বার করতে পারবো, মিটে গেল ঝামেলা।
এইবার দেখো, তোমরা এটা যদি না বোঝো তাহলে এটা তোমরা ঐকিক নিয়মে করে নিও যে আমার যেটা 125 এসছে তার বাস্তব মান 25, আমার যেটা 1 আসবে ঐকিক নিয়ম মানে 1 কত, তাহলে 125, আর আমার যেটা 100 এসছে, এই যে 100, আমার যেটা 100 এসছে তার বাস্তব মান কত, গুণ 100 ঐকিক নিয়ম প্লেন, এই 25 এই 5 দিয়ে কাটলে 20, এই 20 আসলো। এবার এইসব খাতা পেন লাগে করতে, এসব জিকের মতন দেখাবে, জিকে জিকে এই যে পড়বে, পড়া শেষ, ব্যাস দেখানো হয়ে গেল, অঙ্ক শেষ, পড়া শেষ অঙ্ক শেষ, পড়া শেষ অঙ্ক শেষ। চলো অঙ্ক মতন জিকে তো আমাদের সমুদ্র, জিকের সমুদ্র শেষ করা যায় না, কিন্তু অঙ্ক একটু দেখলেই সব অঙ্ক করা যায়। অঙ্ককে সবাই ভয় পায় কেন? আমিও ভয় পেতাম, আমি ভয় না পেলে মাধ্যমিকে 32 পেতাম। তো চলো দেখা যাক তোমাদের ভয় কাটাতে পারি কিনা। চলো, তো সরি বন্ধুরা, আমার ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিলো হট করে, এত পরিমাণের গরম, ঘরের মধ্যে থাকা যাচ্ছে না। তো ক্যামেরাটা দেখলাম আপনার বন্ধ হয়ে গেল, টাচ করে দেখি পুরো আগুনের মতন গরম। তো খানিকক্ষণ সেটা ঠান্ডা করে আবার এখন স্টার্ট করছি, আগের অঙ্কটা করতে করতেই ক্যামেরাটা অফ হয়ে গেছিলো। তো চলো, যে অঙ্কটা আমরা দেখলাম তার পরবর্তী অঙ্কটা একটু দেখে নিই। কী বলছে যে পারিশ্রমিক 19% হ্রাস পাওয়ায়, তাহলে আগেরটা আমরা কী করলাম, বৃদ্ধি পেয়েছিল, এখানে হ্রাস বলছে। সে হ্রাস বলুক আর বৃদ্ধি বলুক সেটা আমাদের বড় কথা না, আমাদের মেন ফ্যাক্টর তো 100 ধরে আগে ক্যালকুলেশনটা করব। তাহলে 100 ধরে করতে গেলে আমি কি ধরবো, এই আগের আয়টাকে আমি সবসময় 100 ধরে নেবো, কারণ হ্রাস বৃদ্ধি যাই ঘটুক না কেন ওই আগের আয়ের ওপরেই তো ঘটছে। আমরা আগের আয়টাকেই কেন 100 ধরছি, কারণ আমাদের টার্গেট আমরা বেস প্রাইসটাকে 100 ধরবো, কারণ বেস প্রাইসের উপরে ভিত্তি করেই তো, মানে বেস যে দামটা বা বেস যে মূল্যটা তার উপরেই তো পার্সেন্টের ক্যালকুলেশনটা হয়। তাহলে এটার উপরে কি আমাদের পার্সেন্টের ক্যালকুলেশন হচ্ছে না, পার্সেন্টের ক্যালকুলেশন তো আগের মূল্যের উপরে হচ্ছে। তো ওই জন্য আমরা আগের মূল্যটা 100 ধরলাম, বুঝলে? সব কিছু একটু ক্লিয়ার করো, ছোটো ছোটো বিষয়গুলো ক্লিয়ার করো, অঙ্ক মানে কিছুই না, জাস্ট বিষয়গুলো ক্লিয়ার রাখতে হবে, কেন ধরছি, কেন করছি, কেন হচ্ছে। তো কী বললাম, 100 ধরলাম এটা। এইবার আগেরটা বৃদ্ধি পেয়েছিল, এটা বলছে 19% হ্রাস, তাহলে এটা আমি কী লিখবো, আগেরটা প্লাস লিখছিলাম, তাহলে এটা 19 হ্রাস মানে কী লিখবো, 19% হ্রাস। তাহলে 100 আমরা কেন ধরলাম, যাতে পার্সেন্ট করতে সুবিধা হয়। তাহলে 100তে 19% মানে 19 হ্রাস হবে, তাহলে 19 হ্রাস পেয়ে এখানে কত দাঁড়াবে, 81 দাঁড়াবে। বোঝা গেল? আমরা এই জন্য তো 100টা ধরলাম, যাতে আমাদের ক্যালকুলেশনে সুবিধা হয়। তাহলে আমরা দেখছি যে আগে যদি সে 100 টাকা ইনকাম করতো, এখন সে 81 টাকা ইনকাম করছে। এইবার বলে কি দিয়েছে যে হ্রাসের পূর্বে ওই ব্যক্তির পারিশ্রমিক কত ছিল, বলছে বর্তমান পারিশ্রমিক 27 টাকা। তাহলে এর মধ্যে আমাদের বর্তমান পারিশ্রমিক কোনটা, আগের পারিশ্রমিক এইটা, বর্তমান পারিশ্রমিক এইটা, আর বৃদ্ধি বা হ্রাস পেয়েছে এইটা। এবার আমার বাস্তবমান বলে দিয়েছে কোনটা, তার নিচে বাস্তবমানটা লিখে ফেলবো। বলছে বর্তমান পারিশ্রমিক 27 টাকা, তাহলে এই 27টা আমি কোথায় লিখবো, এখানে লিখবো। এটাই তো বর্তমান পারিশ্রমিক, এটা তো বাস্তব মান। তাহলে আমি বলতে পারি তো আমাদের যেটা ক্যালকুলেশনে 81 এসছে তার বাস্তব মান 27, আমাদের 81 মানে বাস্তব মান 27। তাহলে আমাদের যেটা 100 এসছে তার বাস্তব মান কত, সে বলেছে যে বলেছে যে ওই ব্যক্তির বৃদ্ধির পূর্বে বা হ্রাসের পূর্বে ওই ব্যক্তির পারিশ্রমিক কত ছিল, মানে পূর্বে মানে আগে, এই আগে ওর পারিশ্রমিক কত ছিল। তাহলে আমাদের ক্যালকুলেশন অনুযায়ী 81 মানে 27 এসছে অরিজিনাল বাস্তব মান, তাহলে আমাদের ক্যালকুলেশন অনুযায়ী 100 বাস্তব মান কত। তাহলে এটার কত ভাগ, এটা 3 ভাগ হচ্ছে না, তাহলে এটা যদি 3 ভাগ হয় তাহলে এটাও তাহলে 3 ভাগ হবে। তাহলে 103 ভাগ মানে কত, 33 গুণ 1/3, সেই তোমাদের যে চারটা করেছিল মনে আছে, 1/3, 1/3 মানে কত, 1/3 মানে 33 গুণ 1/3। বোঝা গেল? যদি না হয় তাহলে এটা তোমরা ঐকিক নিয়মে করে নেবে, যে 81তে হচ্ছে 27, প্রত্যেকটা না হলে তোমরা ঐকিক নিয়মে করতে পারো। 27/81, একে কত হচ্ছে, এটা হয়ে গেল। আর আমার বার করতে হবে কত, 100 মানে কত, তো এটার সঙ্গে একটা 100 গুণ হয়ে গেল, এবার এটা কাটলে 3, এবার 100/3 মানে 33 পূর্ণ 1/3। তাহলে এখন তার বর্তমান তার আগের পারিশ্রমিক ছিল 33 গুণ 1/3 টাকা। তো বিষয়টা ক্লিয়ার। আগেরটা আমাদের বৃদ্ধি পাচ্ছিল তাই প্লাস ছিল, এটা হ্রাস পাচ্ছে তাই মাইনাস হয়ে গেল। হ্রাস মানে কি, হ্রাস মানে কমার, বৃদ্ধি মানে বাড়া। তো এইভাবে এটা হয়ে গেল। টোটাল বিষয়টা তোমাদের বুঝতে কোথাও সমস্যা হলে একটু বলে দিই, আমি আরেকবার ফাইনাল বলে দিয়ে চলে যাই। আগের দাম 100 টাকা ধরে নিলাম, 19% হ্রাস হয়ে সেটা 81 টাকা হলো। এইবার আমাদের ক্যালকুলেশন আমরা 100 ধরে কমপ্লিট করে নিলাম। এইবার আমরা বাস্তব মানের সাথে রিলেশন বার করব। এইবার কি বলেছে যে বর্তমান দাম 27 টাকা, তাহলে বর্তমান এটা তো বাস্তব দাম, তাহলে আমাদের দামের সাথে বাস্তব দামের কি রিলেশন আছে, 3 ভাগ। তাহলে এটা তো আমি 3 ভাগ করে দেবো, আমাদেরটা পেয়ে যাবো। কিন্তু তোমরা না বুঝলে এটা ঐকিক নিয়ম করে নিও, এটাও তো মুখে মুখে করা যায়, কোনো খাতা পেন লাগে এসব করতে, কোনো খাতা পেন লাগবে না, খাতা পেন ছাড়া ম্যাথ উইদাউট পেপার পেন। আমি প্রথমে ভাবছিলাম আমার ইউটিউব চ্যানেলের নাম রাখবো ম্যাথ উইদাউট পেপার পেন, তারপরে বুঝলাম না, এটা রাখা যাবে না, একটা সহজ সরল নাম রাখতে হবে। আর ভাবতে ভাবতে হট করে মাথায় আসলো যে সহজ পাঠ, ছোটোবেলায় আমরা পড়তাম, ছোটো খোকা বলে অ আ শেখে নিচে কত কথা কওয়া, মানে কথা না বলার আগে সে মানে কথা না বলে যখন তখন অ দিয়ে সবাই শুরু করে, তো সেই হিসাবে সহজ পাঠ রাখা। তো চলো
দেখা যাক আমার চেষ্টা কতটা, সহজ পাঠটা কতটা সাকসেস পায়। তোমাদের যদি আশীর্বাদ থাকে তো অবশ্যই হবে। তো পরেরটা দেখা যাক যে একটি দ্রব্যের মূল্য তৃতীয় দ্রব্যের মূল্য অপেক্ষা যথাক্রমে 60% এবং 20% বেশি। এই অঙ্কগুলো খুবই সুন্দর অঙ্ক এবং দেখে পর অ্যান্সার হয়ে যাবে, কিন্তু তোমাদের বিষয়টা বুঝতে হবে কোনটার উপরে কি বাড়ছে বা কোনটার উপরে কি কমছে। এই সেম অঙ্ক কিন্তু প্রচুর দেয় পরীক্ষায়, প্রত্যেকটা টাইপসই আমি যেগুলো করাচ্ছি পরীক্ষায় প্রচুর দেয়, সে তুমি কলকাতা পুলিশ বলো আর রেল বলো যাই বলো। দ্রব্যের মূল্য বলেছে তৃতীয়, বলছে দুটি দ্রব্যের মূল্য, তৃতীয় দ্রব্য মানে আমি টোটাল এখানে কটা দ্রব্য দেখছি, বলছে দুটি দ্রব্যের মূল্য তৃতীয় দ্রব্যের অপেক্ষায় কম হোক বেশি হোক সেটা আমার জানার কথা না, দুটি দ্রব্য তৃতীয় দ্রব্যের সাথে রিলেশন, মানে টোটাল আমার কটা দ্রব্য। ভালো করে ক্লিয়ার করো, তুমি ওসব পুরো সব কিছু ভুলে যাও, আগে অঙ্কটা কি বলছে, আগে তোমার মেন রুটটা বুঝতে হবে যে কি বলছে। দুটি দ্রব্যের মূল্য তৃতীয় দ্রব্যের তুলনায় 60% এবং 20% বেশি, তাহলে আমার টোটাল কটা মূল্য পাচ্ছি আমি এখানে, প্রথমে একটা তৃতীয় মূল্য, তার থেকে আগের দুটো মূল্য 20% আর যা যা পার্সেন্ট একটা XYZ বলে দিচ্ছে ওটা বেশি হবে। তাহলে এখান থেকে আমার ক্লিয়ার করতে হবে টোটাল আমার তিনটে মূল্য আছে, তাই তো। তাহলে আমি তিনটে করে দিই, এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড, অঙ্কের মতন সোজা কিচ্ছু নেই। তো কি বললো, এবার বলেছে যে তৃতীয় দ্রব্যের অপেক্ষায়, মানে তৃতীয়র অপেক্ষায় মানে এখানে আমার বেস প্রাইস কোনটা, আমাদের যে পার্সেন্ট বাড়াবো বা কমাবো সেটা তো একটা বেসের পরে রেখে বাড়াবো বা কমাবো, যেখানে আগেরটাতে আগের মূল্যের ওপরে এত % বৃদ্ধি, আগের মূল্যের ওপরে এত % হ্রাস, মানে আমার তো একটা বেস দরকার যেটাকে আমরা 100 ধরে ক্যালকুলেশন করবো এবং যার পরে বাড়াবো বা কমাবো। তাহলে এইখানে আমি বেসটা কোনটা ধরবো, দেখো তো ভালো করে পড়ো, প্রত্যেকটা ছোটো ছোটো বিষয়গুলোকে ক্লিয়ার করো। বলছে দুটি দ্রব্য তৃতীয় দ্রব্যের অপেক্ষায়, মানে তৃতীয় দ্রব্যের বেস করে, তৃতীয় দ্রব্যের অপেক্ষায় মানে তৃতীয় দ্রব্যের উপরে বেস করে, যা ঘটবে সব তৃতীয় দ্রব্যের উপরে বেস করে। তাহলে আমরা কোনটা 100 ধরবো, তৃতীয়টা 100 ধরবো, আমি কি বললাম বেসটা ধরতে হবে, বেস, এবার তার উপরে গিয়ে পার্সেন্টেজ ক্যালকুলেশন করবো। তাই বেস আমি কোনটা ধরবো, তৃতীয় দ্রব্যের উপরে বলেছে, তাহলে তৃতীয় দ্রব্যটা আমি 100 ধরে নিই। 100 কেন ধরলাম আবার নতুন করে বলতে হবে যাতে আমার পার্সেন্টেজ ক্যালকুলেশন করতে সুবিধা হয়। এইবার কি বলেছে যে বলছে তৃতীয় দ্রব্যের অপেক্ষায় দুটি দ্রব্য, একটা দ্রব্য দুটো দ্রব্য তৃতীয় দ্রব্যের অপেক্ষায়, বলছে 60% এবং 20% বেশি। তাহলে প্রথমেরটা যদি 60% বেশি হয়, দ্বিতীয়টা তাহলে 20% বেশি, যেহেতু দুটো পরপর বলে দিয়েছে, তোমার প্রথমে 60 বলো তারপরে 20 বলো, তাহলে তুমি কি এখানে 20 এখানে 60 করতে পারবে, পারবে না। প্রথমে 20%, প্রথমে কি বলেছে 60%, মানে এইটা হলো 60% বেশি হবে আর এইটা 20% বেশি হবে, যেরকম পরপর বলে দিয়েছে এরকম পরপরই করতে হবে। বলেছে তিনটি দ্রব্য আছে, তৃতীয় দ্রব্যের অপেক্ষায় প্রথম দুটো দ্রব্য 60% এবং 20% বেশি, তাহলে প্রথমেরটা নিশ্চয় 60 হবে, পরেরটা নিশ্চয় 20 হবে। এইবার আমার ক্যালকুলেশনটা করে ফেলি, এইটা যদি 100 হয় তার 60% মানে কত, 60, তাহলে প্রথমটা তাহলে 60 বেশি হবে, তাহলে 100 তো ছিলই, তাহলে এটা কত হয়ে যাবে, 100 + 60 মানে 160। ক্লিয়ার হচ্ছে। ধরো আমি যদি বলি যে কোনো একটা মূল্য থেকে একটা মূল্য 20% বেশি, তাহলে প্রথম মূল্যটা 100 হলে পরের মূল্যটা কত, 20% বেশি, ওটা 120 হয়ে গেল। সেম কেস এখানে বলছে 60% বেশি, তাহলে এটা যদি 100 হয় তার 60% মানে 60, তাহলে এটা তাহলে 60 বেশি হবে, তাহলে 60 বেশি মানে কত, তাহলে 160 হয়ে গেল, আর এটা তাহলে কত হয়ে যাবে সেম ক্যালকুলেশনে, এটা তাহলে 120 হয়ে গেল। বোঝা গেল, এটা আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য একটুখানি দেখালাম, আর কিচ্ছু না। এইটা 100, এটা বলেছে 60% বেশি মানে এটা 160, এটা বলেছে 20% বেশি মানে এটা 120, তাহলে তিনটে দ্রব্য আমি পেয়ে গেলাম। মানে এরা এই অনুপাতে থাকবে, কি অনুপাতে থাকবে, প্রথমেরটা যদি 160 হয়, দ্বিতীয়টা তাহলে 120 হবে, আর তৃতীয়টা তাহলে 100 হবে, পেয়ে গেলাম। আর যদি তিনটে সংখ্যার অনুপাত চাইতো তাহলে এটা অ্যান্সার হয়ে যেত, এবার অনুপাত তো চাইনি। এইখানটাতে কি চেয়েছে, এখানটাতে বলেছে যে তবে দ্বিতীয় দ্রব্য প্রথমটার কত শতাংশ, এই দ্বিতীয়টা কত পার্সেন্ট, কার কত পার্সেন্ট, এই প্রথমটার। প্লেন ঐকিক নিয়ম, আমি যদি বলি তোমাকে যে 100-র 20% মানে কত, মানে 100-র 20 কত পার্সেন্ট, তাহলে 100-তে 20 একে কত এত কত এরকম করে বার করতে হয় না। ধরো বললাম যে 80-র 16 কত পার্সেন্ট, তাহলে 80-তে 16 একে কত 100-এ কত, ঐকিক নিয়ম মানেই তো আমার মানে শতাংশ মানে তোমার 100-তে কত বার করতে হবে। আর এখানে কী চেয়েছে দেখো তো, কত শতাংশ, এটা বলেছে যে এই দ্বিতীয়টা প্রথমটার কত শতাংশ, তাহলে শতাংশ মানে আমি কিসে বার করবো, 100-তে কত, শতাংশ মানেই তো 100-তে কত। বোঝা গেল, একদম কিচ্ছু না, তোমরা কিচ্ছু জটিল ভেবো না, একদম কোনো জটিল না। আমি বোঝাচ্ছি বলে তোমরা হয়তো ভাবছো বাবা এত কিছু, কিছুই না, আমি জাস্ট ক্লিয়ার করার জন্য এত কিছু বকছি, আর কিছুই না। তাহলে কি বলেছে যে দ্বিতীয় দ্রব্য প্রথমটার কত শতাংশ, তাহলে দ্বিতীয় দ্রব্য তো 120, প্রথমটাতে 160, তাহলে আমি কী করবো, 160-এ 120, 160-এ যদি 120 হয় তাহলে একে কত হবে, ঐকিক নিয়ম মানে একে বার করতে হবে এই, আর আমার শতাংশ মানে কত, 100-তে কত বার করতে হবে, তাহলে 100-তে কত, ঐকিক নিয়ম, প্লেন ঐকিক নিয়ম। এবার এটা কেটে দিলাম, এটা 4 দিয়ে কাটলে 4 4 16, এটা 4 দিয়ে কাটলে 3, আর এটা 4 দিয়ে কাটলে 25,
অতএব 3 25 75, তাহলে কত শতাংশ হয়ে গেল? 75%। যেহেতু আমি 100তে বার করলাম, একটা পার্সেন্ট কিন্তু জুড়ে যাবে, তাহলে আমার অ্যান্সার হয়ে গেল 75%। তাহলে কি হলো আরেকবার বুঝে নাও। তিনটে প্রোডাক্ট টোটাল বলে দিয়েছে, বলেছে যে প্রথমটা এই যে শেষেরটার 60% বেশি, মানে এটা 60% বেশি, মানে এটা 160 হয়ে গেল, এটা 20% বেশি, মানে এটা 120 হয়ে গেল। এইবার তিনটে পরপর যদি আমি লিখে দিলে কি হচ্ছে, প্রথমটা 160 হলে দ্বিতীয়টা 120, তৃতীয়টা 100। এবার যদি অনুপাত চাইতো তাহলে এটা কেটে করে ছোটো করে এটা আমরা অনুপাত বলে দিতাম, কিন্তু অনুপাত তো চাইনি, বলেছে এই দ্বিতীয়টা প্রথমটার কত শতাংশ। তাহলে দ্বিতীয়টা প্রথমটার কত শতাংশ, তা কী করে বার করবো? 160, এটা মুখে মুখে করা যায়, কিন্তু তোমরা মুখে মুখে এখন রিস্ক নিও না। 160 100, 120, একে কত 100 কত, ঐকিক নিয়মে বার করলাম, এই ঐকিক নিয়মে বার করলে 75% চলে আসলো। সেম হয়ে গেল। আর দুটো তিনটে অঙ্ক আছে, মোটামুটি তোমাদের এতে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তো চলো পরবর্তী অঙ্ক দেখে নেওয়া যাক। কিচ্ছু না, এগুলো এত বড় হচ্ছে তো তোমরা ভাবছো অনেক বড়, কোনো বড় না। দাঁড়া, এটা তোমাদের মুখে মুখে করে দিই। দেখো তোমাদের সবগুলো তো আমি মুখে মুখে দেখাতে গেলে আবার অনেক টাইম বেশি লেগে যাবে, ফলে কিছু কিছু অঙ্ক তোমাদের মাঝে মাঝে মুখে মুখে দেখিয়ে দেবো, যাতে তোমাদের একটু কনফিডেন্স লেভেলটা বাড়ে। তোমাদের যেহেতু আমি বলেছি যে আমি মুখে মুখে করাবো, তোমরা তো ভাবছো দেখো মুখে মুখে করাবো বলে নিয়েছে না, মুখে মুখে একটাও করাচ্ছে না। আমি কিন্তু সব মুখে মুখে বলে দিচ্ছি, কিন্তু হয়তো দু একটাতে তাড়াতাড়ি করানোর জন্য হয়তো মাথায় থাকছে না মুখে বলার, তো আমি বলে দিচ্ছি। দেখো এটাতে কি বলেছে যে দুটি দ্রব্য তৃতীয় দ্রব্য ভাগে 60% 20% বেশি। তাহলে এটা যদি আমি 100 ধরি, মাইন্ডটাকে একটা খাটা ভাবো, তুমি চোখটা বন্ধ করো, এটা যদি 100 হয় তৃতীয়টা, তাহলে প্রথমটা কত হচ্ছে? 160, যেহেতু 60% বেশি, তারপরটা 120। তাহলে এই তিনটে সংখ্যা তোমার পরপর মনে থাকবে না, 160, 120 আর 100। এবার চেয়েছে কোনটা? দ্বিতীয়টা প্রথমটার কত শতাংশ, চোখ বন্ধ করে জাস্ট ভাবো। তাহলে দ্বিতীয়টা মানে কি? দ্বিতীয়টা হলো 120, প্রথমটা হলো 160, তাহলে এটার কত ভাগ? এটাকে যদি আমি 40 দিয়ে কাটাকাটি করি, তাহলে এটা কত হচ্ছে? 4 4 মানে এটা 4, এটা 3, মানে 4 ভাগের 3 ভাগ। তাহলে 4 ভাগের 3 ভাগ মানে কত? মানে প্রতি 4 ভাগের 3 ভাগ। তাহলে প্রতি 100 ভাগের কত ভাগ হবে? 100 ভাগের 75 ভাগ হবে। প্রতি 4টে ভাগের মধ্যে যদি 3টে ভাগ হয়, তাহলে প্রতি 100 ভাগের মধ্যে 75টা ভাগ হবে। তোমরা এটা না বুঝলে তাহলে ঐকিক নিয়ম করে নাও, 4 3, একে কত 100 কত, বা 160 120, একে কত 100 কত, যদি দেখো না একই আসবে। দেখো চোখ বন্ধ করে পেছন দিকে তাকালাম, সব ক্যালকুলেশন। শুধু মাইন্ডটাকে একটা পেজে ভাবো, ভেবে শুধু ওখানে কাটাকাটি করো, হাতগুলো নাড়াও, ওটা দিয়ে কাটাকাটি করো, ব্যাস, আর কিচ্ছু না। চলো এবার পরেরটা দেখে না যাক। পরেরটা বলেছে এটা দেখো, এটা আবার বলছে কম, আগেরটা আমরা বেশি দেখলাম, এটা কম, আর কিচ্ছু না। তাহলে আমি এখন তো ডিটেলস বলছি না, আগেরটা তোমরা দেখে নাও, এটা যদি শুধু জাস্ট আমি করাচ্ছি। বলছে দুটি সংখ্যা তৃতীয় সংখ্যা থেকে, তাহলে আমি আমার তিনটে সংখ্যা, একটা সংখ্যা, দুটো সংখ্যা, তিনটে সংখ্যা। তিনটে সংখ্যা বলছে যে যথাক্রমে তৃতীয় সংখ্যা থেকে 30% এবং 37% কম। তাহলে কোনটা থেকে কম? আমি বেস কোনটা ধরবো? তৃতীয় সংখ্যা থেকে। তাহলে এখানে তাহলে বেস আমার এটাই ধরতে হবে। যদি বলতো দ্বিতীয় সংখ্যা থেকে, তাহলে বেস এটা ধরতাম। যদি বলতো প্রথম সংখ্যা থেকে, মানে ওটা থেকে আমরা যাচ্ছি, মানে ওটাকেই 100 ধরতে হবে। তাহলে এটা 100 ধরলাম। এবার বলছে প্রথমটা 30% কম, আগেরটা বেশি ধরেছিলাম, আগেরটা 60% বেশি ছিল, মানে 160 হচ্ছিল। এটা বলেছে যে 30% কম, তাহলে 130% মানে কত? 30 কম, তাহলে এখানে এটা 70 হয়ে যাবে। আমি এটা 100 ধরলামই তো যাতে আমার ক্যালকুলেশনে সুবিধা হয়। তাহলে 100তে 30 কম মানে এটা 70 হয়ে গেল। আর দ্বিতীয়টা বলেছে 37 কম, মানে এটা কত হয়ে যাবে? 63 হয়ে যাবে। এবার আমি এটা ডাইরেক্ট কী করে লিখে দিচ্ছি, কারণ এটা তো আমি 100 ধরেছি যাতে আমার পার্সেন্টে ক্যালকুলেশন করতে সুবিধা হয়। এটা বলেছে 30% মাইনাস কম, আর এটা বলেছে 37% কম। 37% মাইনাস, দেখো তো ক্যালকুলেশন করে কী আসে। তাহলে এটা 70, এটা 63। এইবার বলেছে যে তোমার দ্বিতীয়টি প্রথমটির কত শতাংশ, দ্বিতীয়টি প্রথমটির কত, সেম কেস। তাহলে এই দ্বিতীয়টি প্রথমটির কত শতাংশ, এটা দেখেই বোঝাচ্ছে 90%, মানে এটা 10 ভাগের এটা 9 ভাগ, মানে 90%। তুমি তাও যদি না বোঝো তাহলে এরকম করে নাও। 70-এ যদি 63 হয়, একে কত? 63 ভাগ 70, আর 100 কত? পার্সেন্ট মানে কি আমার 100তে বার করতে হবে, শতাংশ মানে আমার 100তে কত বার করতে হবে, তাহলে গুণ 100 হয়ে গেল। এটা কেটে দিলাম, 7 9 63, 9 10 90, তাহলে এটা 90%। তাহলে দ্বিতীয়টা প্রথমটা কত পার্সেন্ট? 90%। একই নিয়ম, শুধু আগেরটা বেড়েছিল, এটা কমে গেল, ব্যাস। চলো আর কিছু এটা বলছি না, চলো পরেরটা দেখে নেওয়া যাক। আগেরটার মতন সেম, ওই জন্য এটা নিয়ে আমি বেশি কিছু বললাম না, কারণ আগেরটা যা করেছো পুরো সেম নিয়ম এটাতেই। চলো এবার পরবর্তী অঙ্কটা দেখি। তাহলে একটা বৃদ্ধি দেখলাম, একটা হ্রাস দেখলাম। এইবার কি বলেছে? দুটি সংখ্যা তৃতীয় সংখ্যা যথাক্রমে 16% এবং 48%। দেখো ভালো করে দেখো, এখানে কিন্তু বৃদ্ধি বা হ্রাস বলে দেয়নি।
দুটি সংখ্যা তৃতীয় সংখ্যার 16% বা 48%, এখানে বৃদ্ধি হ্রাস বলে দেয়নি, তাহলে এটা কী করবো? যদি বলি যে কোনো সংখ্যা অপর একটি সংখ্যা 30%, মানে ওটা 100 হলে এটা 30 হবে। কোনো একটি সংখ্যা অপর সংখ্যার 50%, মানে ওটা 100 হলে এটা 50 হবে। এখানে কী বলে দিয়েছে? এখানে বলেছে যথাক্রমে 16% আর 48%, মানে তৃতীয়টা 100 হলে প্রথমেরটা 16 হবে, এটা বাড়বে না, বৃদ্ধি কিংবা হ্রাস হবে না। এটা 100 হলে এটা 16ই হবে, 16%, মানে এটা 16ই হবে। আর পরেরটা 48, মানে 48ই হবে। বোঝা গেল? কারণ এখানে বৃদ্ধি বা হ্রাস বলেনি, এখানে বলেছে যত পার্সেন্ট সেটা ডাইরেক্ট বলে দিয়েছে, মানে তোমার আরও অঙ্ক সুবিধা হয়ে গেল। তো তোমরা নিয়মটা জানলে তোমাদের কোনো ব্যাপারই নেই এসব। তাহলে সেম কেস, এই যে প্রথম, এই যে দ্বিতীয়, এই যে তৃতীয়, যত রকম টাইপ হয় সব আমি করে দিচ্ছি একবারে। এবার কি ধরবো? তৃতীয়টা ধরে নেবো, কারণ তৃতীয়র পরে বেস করি, সেই বেস আমার এটা বলছে প্রথম সংখ্যা 16%, তাহলে প্রথমটা 16 বলছে, তৃতীয় সংখ্যার প্রথমটা হলো 16%, এবং দুটি সংখ্যা তৃতীয় সংখ্যা 16% এবং 48%, তাহলে এটা 16% মানে 16 হয়ে গেল, আর 48% মানে এটা 48 হয়ে গেল। তাহলে এটা 16 হলে এটা 48 হবে, এটা 100 হবে, তিনটা আমি পেয়ে গেলাম। এইবার কি বলেছে? তবে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার কত শতাংশ? তাহলে প্রথম সংখ্যা, আগেরটা কিন্তু বলেছিল দ্বিতীয়টা প্রথমটার কত, ভালো করে একটু রিমাইন্ড করে দেখে নাও। আগেরগুলো বলছিল যে দ্বিতীয়টা প্রথমটার কত, এটা উল্টে দিয়েছে, এটা বলেছে প্রথমটা দ্বিতীয়টার কত শতাংশ। সে একই ব্যাপার, আগেরটা আমরা এরকম যাচ্ছিলাম, আমরা উল্টো আসবো। আগেরটা বলছিল দ্বিতীয়টা প্রথমটার কত, তাই আমরা এরকম যাচ্ছিলাম। আর এইবার বলেছে, আগেরটা বলেছিল যে দ্বিতীয়টা প্রথমটার কত শতাংশ, এরকম যাচ্ছিলাম। এইবার বলেছে প্রথমটা দ্বিতীয়টার কত শতাংশ, মানে উল্টো আসবো, ঐকিক নিয়ম সেমই হবে। তাহলে 48-এ 16, এটা কি হয়ে যাবে? 48-এ 16, একে কত আর 100-এ কত, এর সঙ্গে একটা 100 গুণ করে দেবো। এবার এটা একটা কাটাকাটি করলে 3, তাহলে 100/3 মানে 33 গুণ 1/3। সব মুখোমুখি হবে, এগুলো সব মুখোমুখি হবে, কিছু খাতা পেন লাগবে না। আরেকবার একটু বলে দিই, বলেছে তৃতীয়টা বেস আমরা 100 ধরে নিলাম। এইবার বলেছে প্রথমটা হলো 16%, তাহলে 100 হলে 16% মানে এটা 16ই হবে। আর এটা বলেছে 48%, মানে এটা তাহলে 48ই হবে, মিটে গেল। এইবার অঙ্কে বলেছে যে প্রথমটা দ্বিতীয়টার কত পার্সেন্ট, প্রথমটা দ্বিতীয়টার কত পার্সেন্ট, মানে এরকম আসবে গাড়ি। এতক্ষণ বলছিল যে দ্বিতীয়টা প্রথমটার কত পার্সেন্ট, এরকম যাচ্ছিল। এইটা কিন্তু ভালো করে বুঝতে হবে। এবার বলেছে যে দ্বিতীয়টার কত পার্সেন্ট প্রথমটা, মানে এরকম আসছে, ঘুরে আসছে। আমি সেম ঐকিক নিয়ম করে নিই, 48-এ 16, আগে কত 100 কত করলে 33 গুণ 1/3 হয়ে গেল। এবার চলো পরের আর দুটো অঙ্ক আছে। এই দুটো অঙ্ক খুবই মানে ইম্পর্টেন্ট, একদম সবগুলো ইম্পর্টেন্ট অঙ্ক, কিন্তু এই দুটো একটু মানে তুলনামূলক একটু বেশি ইম্পর্টেন্ট, আর এগুলো একটু বুঝতে হবে ভালো করে। ছোট্ট একটা জিনিস যদি বুঝে নাও তাহলে তোমাদের অঙ্ক কোনো সমস্যাই না। এই পরের দুটো অঙ্কর ক্ষেত্রে বলেছে কোনো একটি শহরের লোক সংখ্যা 15,625 জন, প্রত্যেক বছর 8% হারে বৃদ্ধি পায়, তাহলে 3 বছর পরে জনসংখ্যা কত হবে? তোমরা নিশ্চয়ই জানো যে কী করে করতে হবে, আমি জাস্ট এটা বলছি যারা জানো না তাদের জন্য। বলছে 15,625 জন, এটা আমি বাদ দিয়ে দিলাম। এইবার বলছে যে 8% এটা বৃদ্ধি পাবে। এরকম টাইপসের অঙ্ক থাকলে আমাদের কী করতে হবে? সেটা কোন হারে বাড়ছে সেই হারটা আগে আমার বার করতে হবে। সে বৃদ্ধি হোক আর হ্রাস হোক সেটা বড় কথা না, কোন হারে বাড়ছে বা কমছে সেটা আগে আমার ভগ্নাংশে বার করে দিতে হবে। নিয়ে মেন যে সংখ্যাটা থাকবে তার সঙ্গে জাস্ট গুণ করে দিলে অ্যান্সার। চলো আর একটু ক্লিয়ার করে দিই বিষয়টা। যদি বলি যে কোনো একটা সংখ্যা 20% কমছে, কোনো একটা সংখ্যা 20% হারে কমছে, তাহলে কি? তাহলে 20% হারে কমছে মানে কি? আমার সেই সংখ্যাটা যদি 100 থাকে তাহলে 20% কমে গেল, 20% কমে গিয়ে সেটা আমার 80 দাঁড়ালো। বোঝা গেল? তাহলে যদি আমি বলি যে এটা আমার ভগ্নাংশে কত কমছে, তাহলে একে কত করি না আমার সঙ্গে সঙ্গে আমরা কী করে দিই? একে কত মানে কত করে দিই? এটা বাই 100 করি। তো আমরা এতক্ষণ ধরে যে অঙ্ক করছিলাম কী করছিলাম? এটা 20% কমছে মানে এটাতে 100 হয়ে যাচ্ছে। এবার ভগ্নাংশ মানে কি? এক অংশে কত, এক অংশে মানে সেটা সঙ্গে সঙ্গে এরকম হয়ে যাচ্ছে না? 80/100। ওটা যদি আমি কাটাকাটি করি, কাটাকাটি করলে ভালো না করলে ভালো, তাহলে 80/100। তাহলে এটা কোন হারে কমছে বা বাড়ছে? এটা 80/100 হারে বাড়ছে বা কমছে, এইটাই সেই হার। এবার এর সঙ্গে যদি বলি যে 500-তে কত, তাহলে এই হারের সাথে যে মোট সংখ্যাটা সেটাতে গুণ করে দিই। বোঝা গেল নাকি বোঝনি এখনও? আমরা তখন করছিলাম যে 20% বৃদ্ধি পাচ্ছে, তাহলে 100-তে 20% হ্রাস পাচ্ছে, 100-তে 20% হ্রাস মানে 80 হয়ে গেল। এবার সেটা আমরা ক্যালকুলেশন কীভাবে করছিলাম? ধরো বলে দিল যে 100-তে 20% হ্রাস হলে 500-তে কত হ্রাস পাবে, তাহলে 100-তে 20% হ্রাস পেয়ে হচ্ছে 80, তাহলে একে কত? আমরা সঙ্গে সঙ্গে একবার করছিলাম না, এক মানে এই 80/100 হয়ে যাচ্ছিলো, এই 100টা ভাগে চলে যাচ্ছিলো। এইবার আমরা এই হারটা বার করছিলাম, এই হার মানে কোন হারে কমছে, আর যদি এটা বাড়তো তাহলে কোন হারে বাড়ছে, সেই হার হলো এইটা, এই হার মানে এটাই হলো মেন ফাংশন। এই ফাংশনের এই ম্যাশিংয়ের দ্বারাই বাড়ছে, বোঝে নাও, মানে এই ম্যাশিংয়ের সোর্সেই বাড়ছে, এই হারেই বাড়ছে বা এই হারেই কমছে। এটাতে কমছে, এবার পরেরটাতে বাড়তেও পারে। আমি পরেরটা যদি বলি যে 20% হারে বাড়ছে, তাহলে কী হবে?
100তে এটা 20% মাইনাস ধরে নাও, এটা 20% প্লাস ধরে নাও, তাহলে এটা 100তে এটা 120 হয়ে গেল। এবার একে কত, সঙ্গে সঙ্গে আমরা কী করি, 120/100 করে দিই না, তার মানে এটা সেই হার, এই হারে বাড়ছে। এইবার তাহলে যদি বলি যে 500তে কত বাড়বে, তাহলে গুণ করে দিই না সঙ্গে সঙ্গে 500, তাই তো করি তো। তার মানে এইটাই সেই হার, সেই হারটা আমরা কী করে বার করি, একে কত করে সেই হারটা বার করি। বুঝে গেল? আমার মেন বিষয়টা হলো তোমাকে এটাই ক্লিয়ার করানো যে কেন আমরা এই ভগ্নাংশটা তৈরি করছি, মানে ওই মোট এই সংখ্যাটা কোন হারে বাড়বে বা কোন হারে কমবে, এই সংখ্যাটা কোন হারে কমছে বা এই সংখ্যাটা কোন হারে বাড়ছে, সেটা করার জন্য আমরা এই মেন ফাংশনটা বার করছি। তো বিষয়টা ক্লিয়ার হলো? এবার চলো আমরা অঙ্কে চলে যাই। আশা করি তোমাদের বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি যে এই হারটা কী জিনিস, মানে কোন হারে বাড়ছে বা কোন হারে কমছে, সেই ভগ্নাংশর বা সেই রেশিওটা আমরা বার করে ফেলি ওইভাবে। এবার সেটা আমি তোমাদের প্র্যাকটিক্যাল একটা করে বোঝালাম যে ওইটা কেন হচ্ছে, পরবর্তীকালে তোমাদের এটা এবার অঙ্কটা করতে সুবিধা হবে। দেখো দেখো বলেছে যে আমি এই প্রথমে সংখ্যাটা ভুলে গেলাম, ওই যে আগেটা যেরকম 500 বেস প্রাইস, এখানে বেস প্রাইস বলে দিচ্ছে কত, কার ওপরে বাড়ছে বা কমছে, 15,625, ওটা আমরা ভুলে গেলাম। বলছে প্রত্যেক বছর 8% হারে বৃদ্ধি পাচ্ছে, মানে আমার যদি 100 থাকে তাহলে পরের বছর গিয়ে 8% বৃদ্ধি পেয়ে কত হয়ে যাবে, 108 হয়ে যাবে। 8% বৃদ্ধি পাচ্ছে মানে 108 হয়ে গেল। এইবার তাহলে আমি কী দেখতে পাচ্ছি, আমার 100তে এক বছরে বেড়ে হয়ে যাচ্ছে 108, এক বছরে, এগুলো কিন্তু সব এক বছরে ক্যালকুলেশন হচ্ছে, পার্সেন্ট মানে এক বছরে হচ্ছে সব, বোঝা গেল, মানে প্রতি বছর। তাহলে 100 থাকলে আমার 108 হচ্ছে। এইবার কোন হারে বাড়ছে সেটা কী করে বার করবো, সঙ্গে সঙ্গে এক করে দেবো। তাহলে একে বাড়ছে কত, একে বাড়ছে এই 100, তাহলে আমার এই হারটা আমি পেয়ে গেলাম কত, যে আমার কোন রেশিওতে বাড়ছে সেই রেশিওটা কত পেয়ে গেলাম, 108/100 রেশিও হারে বাড়ছে। বোঝা গেল নাকি ঠান্ডা মাথায় ক্লিয়ার করো? এইটাই আমার মেন বার করা মেন উদ্দেশ্য। আর তোমরা ডাইরেক্ট তোমরা হয়তো মুখস্থবিদ্যা এতক্ষণ জানো যে যেটা বাড়ছে সেটা ওপর নিচে 100 করে দিয়ে গুণ করে দিলে বেরিয়ে যায়, তো সেটা কেন হচ্ছে সেটা আমি ক্লিয়ার করছি। আমরা সবসময় একে বার করি না, একে কত, সঙ্গে সঙ্গে একটা বাই চলে আসে, মানে এই হারে বাড়ছে। আর যদি বলতাম 500 বা 1 লাখে বা 2 লাখে বা 10 লাখে কত, তাহলে সঙ্গে গুণ করে দিতাম। এইবার এখানে বলেছে যে 15,625 জন, মানে 25-এ কত বাড়বে, তাহলে এখানে এর সাথে আমি একটা 15,625 গুণ করে দিলে বেরিয়ে যাবে। কিন্তু সেটা তো এক বছর বেরোলো, এখানে তো এক বছর চাইনি। আবার পরের বারও তো এই হারে বাড়বে, তার পরের বারও তো এই হারে বাড়বে, কারণ টোটাল তো 3 বার আছে। তাহলে প্রত্যেক বছর আমার এই হারে বাড়ছে, প্রত্যেক বছর আমার সেম পার্সেন্ট মানে 8% হারে তো বাড়ছে, মানে এই হারে বাড়ছে। তাহলে 3 বছরে কতটা বাড়বে, তাহলে এটা করে ফেলি। এবার এইটা এক বছরে যদি এটা বাড়ে তাহলে 3 বছরে কোনটা বাড়ে, তাহলে 3 বার এটা গুণ করে দেবো। বোঝা গেল? যদি বলি যে কোনো একটা টাকা এক বছরে ডবল হচ্ছে, তাহলে এই যে এক বছরে যদি এটা ধরো 10 টাকা আছে, তাহলে প্রথম বছরে কত, 2 গুণ, তাহলে দ্বিতীয় বছরে ডবল হবে, তাহলে দ্বিতীয় বছরেও 2 গুণ করে দেবো। আবার তৃতীয় বছরে ডবল হবে, তৃতীয় বছরে 2 গুণ করে দেবো। যদি বলি যে কোনো একটা টাকা প্রতি বছর ডবল হচ্ছে, ভালো করে বোঝো, তাহলে এটা যদি 10 টাকা থাকে তাহলে প্রথম বছরে ডবল মানে 2 টাকা, 2 গুণ মানে কত হয়ে যাচ্ছে, 10 দুগুণই 20। এবার দ্বিতীয় বছরে আবার এটা গুণ করে 2, মানে দ্বিতীয় বছর কত হয়ে যাচ্ছে, 40 হয়ে যাচ্ছে। তৃতীয় বছরে আবার 2, মানে এটা কত হয়ে যাচ্ছে, 80 হয়ে যাচ্ছে। তুমি ডাইরেক্ট করে দেখো 80 আসে কিনা, 10 দুগুণই 20, 20 দুগুণই 40, 40 দুগুণই 80, ডাইরেক্ট 80 আসছে তো। সেম কেস, এই যে হারটা, এটা তো আমরা 2 মানে রাউন্ড ফিগার পেয়ে গেলাম। এবার 2 নিচে যদি একটা 1 দিয়ে দিতাম তাহলে তো সেই একই ব্যাপার হলো, ভগ্নাংশ। তো এটা সেই ভগ্নাংশে আসছে, মানে কোন হারে বাড়ছে। বোঝা গেল নাকি বিষয়টা ক্লিয়ার হয়নি? ক্লিয়ার না হলে একটু রিমাইন্ডার করে বুঝে নাও। এই একটা জিনিস ক্লিয়ার হলে তোমরা জীবনে ভুলবে না। তো এটা কোন হারে বাড়ছে, আমি 2 গুণ হারে বাড়ছিল, তো ডাইরেক্ট আমরা করতে পারি, আবার সেটা ভাগ ভাগ করে করতে পারি। আমি ডাইরেক্ট করে দেখলাম 80 আসছে, প্লাস ভাগ ভাগ করে দেখলাম 80 আসছে, কোনো ব্যাপার, এটা কোনো বিষয় না। তাহলে মেন হারটা আমি পেয়ে গেলাম যে ওই হারে বাড়ছে। চলো এবার দেখি, তাহলে এখানে কি দেখলাম আমি, যে টোটাল 3 বছর দ্বিগুণ দ্বিগুণ করে বাড়ছে, সেখানে 3টে 2 গুণ করে দিলাম। তাহলে এখানে 3 বছর এই হারে বাড়ছে, তাহলে 3 বার এটা গুণ করে দেবো। এটাই আমার মেন বোঝানোর উদ্দেশ্য। আমরা এইটার ক্ষেত্রে দেখলাম যে প্রত্যেক বছর দ্বিগুণ হারে বাড়ছে, ওই জন্য 3 বার 2 গুণ করে দিলাম। তাহলে প্রত্যেক বছর আমার এই হারে যদি বাড়ে তাহলে 3 বার এটা গুণ করে দেবো, হয়ে গেল। এটাই হলো মেন ফাংশন। বুঝে গেল? তাহলে আমি হারটা কি দেখলাম, ভালো করে বোঝো। তাহলে আমি হার কোন হারে বাড়ছে কি দেখলাম, আমার যদি 100 থাকে তাহলে ওটা হচ্ছে 108। এখান থেকে আমি হারটা পেয়ে যাই, তাহলে একে কত, সবসময় একে বার করলে যে হারটা পেয়ে যাবো। তাহলে একে কত, এখানে 100 হয়ে গেল, মানে এই সেই হার। এইবার এটা আমি কবার লিখবো, যেহেতু 3 বছর, এটা প্রত্যেক 1 বছরে এটা হচ্ছে, তাহলে 3 বছরে কতবার হবে, ওই যে 2টা 3 বছর ছিল মানে 3 গুণ হয়েছিল, 3 বার গুণ হয়েছিল, তাহলে এটা তাহলে 3 বার গুণ হবে। 108/100, এটা প্রথম বছর, দ্বিতীয় বছর গিয়েও সেই 108/100, আর তৃতীয় বছর গিয়েও সেই 108/100। এইটাই হলো মোট আমার ক্যালকুলেশন। যেখানে যেরকম ওখানে মোট আমার 10 ছিল, 10-এর পরে দ্বিগুণ করে বাড়ছিল, মানে এরকম 3 বার 2 2 2 ছিল। এইটাই আমার মেন ক্যালকুলেশন, আর এইটাই আমার মেন ক্যালকুলেশন। এবার এইখানে যেটা 10 ছিল, এখানে সেটা কত বলে দিয়েছে, মানে এখানে যেরকম বেসটা 10 ছিল, তো এখানে বেসটা কত বলে দিয়েছে, এখানে বেস বলে দিয়েছে তোমার মানে কার ওপরে বাড়ছে,
বেস মানে কি কার ওপরে বাড়ছে, একদম ঠান্ডা মাথায়, কিচ্ছু না তোমাদের আমি মানে মেন ফাংশনটা কি বলো তো, মেন তোমাদের বিষয়টা বলি। আমি যেহেতু তোমাদের পুরো ভেঙে চুরে কোথায় কি আছে কেন হচ্ছে সেটা বোঝানোর চেষ্টা করছি, সেই জন্য হয়তো তোমাদের মনে হবে এত বড় কোনো কিচ্ছু না। তুমি একটা টোটাল পার্টকে আমি পুরো সেটাকে অনেক ভাগে ভাগ করে প্রত্যেকটা ভাগ সম্বন্ধে তোমাদের বলে দিচ্ছি, ওই জন্য তোমাদের অনেক বড় লাগছে। তো কোনো বড় কিছুই না, এটা একদম ইজি। তো এটা দেখো হয়ে গেল। এবার এটা আমি কি বলেছি, সবসময় বেসের উপরে ভিত্তি করে বাড়ে। বেস, তাহলে এখানে বেস 10 ছিল, 10-এর উপরে ভিত্তি করে বাড়ছিল এই যে আমাদের এক্সাম্পলে। কিন্তু এইখানে এই অঙ্কে বেস কত বলে দিচ্ছে, মানে কার ওপর ভিত্তি করে বাড়ছে, এই হারে বাড়ছে সেটা তুমি বুঝে গেলাম। এবার কার ওপর ভিত্তি করে বাড়ছে 15,625। তাহলে এর সঙ্গে একটা 15,625 গুণ করে দিলে মিটে গেল 15,625। এই এটা কাটাকাটি করলে উত্তর। এবার তোমাদের এত কিছু বোঝালাম বলে তোমরা যখন করবে না অঙ্ক ক্যালকুলেশন, তখন তোমরা ডাইরেক্ট কী পাতাবে বলো তো, তখন তোমরা ডাইরেক্ট পাতাবে, ওই হাড় ফাড় কিছু বোঝা লাগবে না। তখন তোমরা ডাইরেক্ট কীভাবে পাতাবে বলো তো, এই পুরো টোটালটা আমি ক্লিয়ার করে দিই। এইবার তোমার মেন আমি অঙ্কের ফাংশনটায় আসি। বলেছে যে 15,625, তাই তো? তাহলে তুমি বেসটাকে লিখে নিলে 15,625 বেস। এবার এরপরে কোন হারে বাড়ছে, আমার যদি 100 থাকে তাহলে বেড়ে হবে 108। সবসময় যেটা হবে সেটা ওপরে লিখতে হয়, পার্সেন্টে হোক আর যাই হোক, সবসময় যেটা হবে সেটা ওপরে। তাহলে হ্রাস পেলেও সেই হ্রাসটাই ওপরে লিখতাম। এই হারটাই তোমাদের এতক্ষণ ধরে বোঝালাম, এত গুণ 108/100 গুণ 108/100। এটা 3 বার কেন লিখলাম, কারণ 3 বছর বাড়ছে, বোঝা গেল? এবার এটা কাটাকাটি করলে অ্যান্সার। এবার কাটাকাটি কী করে করবো, এটা 25 দিয়ে কাটি প্রথমে, 25 দিয়ে কাটলে এটা এই 25 4 দিয়ে কাটি, তাহলে এটা 27 হচ্ছে, আর এটা 25 হচ্ছে। এটা কাটি, এটাও 27 হচ্ছে, এটাও 25 হচ্ছে, এটা কাটি, এটাও 27 হচ্ছে, এটাও 25 হচ্ছে। এই 25 দিয়ে যদি ডাইরেক্ট কাটতে না পারি, না 25 দিয়ে কাটা যাচ্ছে ডাইরেক্ট, তোমরা না পারলে ছোটো ছোটো করে 5 দিয়ে কাটো। তাহলে 25 6 25 কত হচ্ছে, 6 25 150, 150 পরে এখানে পড়ে থাকছে 6, তাই তো? 62, মানে 25 দুগুণী 50, তাই তো? 5 25 125, এই 625। এবার এই 25 দিয়ে 625কে কাটলে 25 হয়, আবার এই 25 কেটে গেল, তাহলে আমার পড়ে থাকছে কি 27 গুণ 27। এইবার দেখো এই গুণটাও তোমরা শর্টকাটে করতে পারবে। তোমাদের বলেছিলাম আমি স্কোয়ার আর কিউব মুখস্থ করতে। তোমাদের 27-এর কিউব যদি মুখস্থ না থাকে, তাহলে স্কোয়ারটা তো অন্তত মুখস্থ থাকার কথা। 27-এর স্কোয়ার 729, তাহলে এই দুটোর গুণটা আমি সহজেই করে দিলাম 729। তাহলে এর সঙ্গে একটা 27 গুণ করে দেবো। 7 নং 63 3 হাতে 6, কি দেখো মুখে এক বলি আর এক লিখি। 7 নং 63 3 হাতে 6, তাহলে 7 দুগুণী 14 6 20 0 হাতে 2। তাহলে দেখো তো ক্যালকুলেশন ঠিকঠাক হচ্ছে কিনা, তোমাকে মিলিও। 7 নং 63 3 হাতে 6, 7 দুগুণী 14 6 20 0 হাতে 2, 7 49 2 51, তাই তো? জানি না ঠিক হবে কিনা। 9 দুগুণী 18 8 হাতে 1, তাহলে 2 দুগুণী 4 আর 1 5, আর 7 দুগুণী 14, তাই তো? ঠিক আছে তো? 9 দুগুণী 18 8 হাতে 1, 2 দুগুণী 4 আর 1 5, 7 দুগুণী 14, তাহলে এখানে 3 হয়ে গেল, এখানে 8, 5 আর 1 6, 5 আর 4 9, 1 19 6 83। কেমন একটা চলে আসছে আমাদের সংখ্যা 19 6 83, না ঠিক আছে 19 6 83, এটাই অ্যান্সার। তাহলে আমাদের উত্তর বেরিয়ে গেল। তাহলে তোমার মেন ফাংশনটা কি দাঁড়াচ্ছে, আমার বেস এইটা বাড়বে বা কমবে, এটার উপরে ভিত্তি করে কমবে বা বাড়বে, আর কোন হারে বাড়ছে বা কমছে, এই 108/100 হারে বাড়ছে বা কমছে। এবার এটা 3 বছর বলেছিল বলে 3 বার গুণ হলো, যদি 2 বছর বলতো 2 বার গুণ হতো, যদি 1 বছর বলতো 1 বার গুণ হতো, মিটে গেল ঝামেলা এই অঙ্কটা। এটা কিন্তু বৃদ্ধি পেয়েছে বলেছিল, ওই জন্য আমরা 108 করলাম। চলো এবার পরবর্তীটা হ্রাস দিয়ে একটা বোঝানো যাক। মেন ফাংশনটা কিন্তু বুঝিয়ে দিয়েছি, আর কিন্তু আমি অত কিছু বলছি না, অনেক বড় ক্লাস হয়ে গেল। তো এবার একটু ছোটো করে লাস্ট অঙ্কটা, যেহেতু এটা বৃদ্ধি দিয়ে বোঝালো, এটা হ্রাস দিয়ে বোঝাই। এবার পরেরটা কি বলেছে, পরের বলেছে বেস কোনটা, কোনো একটা শহরের লোক সংখ্যা 68,750, তাহলে বেস কোনটা, মানে বাড়বে বা কমবে কার উপরে ভিত্তি করে, 68,650 এর উপরে ভিত্তি করে বাড়বে বা কমবে। এবার গুণ, এইবার বলেছে যে প্রতি বছর 8% হারে হ্রাস পেলে 2 বছরে, তাহলে এটা 2 বছর বলেছে, ফলে আমি 2 বার গুণ করবো। আগে একটা 3 বছর বলেছিল বলে 3 বার গুণ করেছিলাম। এবার সেই হারটা কত বলেছে, হারটা হলো 8% হারে হ্রাস পাচ্ছে। আমি কি বলেছিলাম, মোট যেটা সেটা নিচে থাকবে, সবসময় 100-এর নিচে হয়ে গেল, আর 8% হারে হ্রাস পাচ্ছে, মানে 100টা হ্রাস পেয়ে কত হয়েছে 92, মানে উপরে আবার 92 হয়ে গেল। আগের ক্ষেত্রে এটা কি হয়েছিল, আগের ক্ষেত্রে 100/108 হয়েছিল, কারণ এটা 8% বৃদ্ধি ছিল, 8% বৃদ্ধি ছিল, আর এটা হলো 8% হ্রাস। বোঝা গেল? আমি পুরো টোটালটা তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি। তাহলে এইটা 8% হ্রাস বলে আমার 100 থেকে 8 কমিয়ে ওপরে লিখলাম, এটা 8% বৃদ্ধি ছিল বলে 100 থেকে 8 বাড়িয়ে ওটা ওপরে লিখলাম, আর যেটা হবে সেটা ওপরে, আর যেটা বেস সেটা নিচে, এই করে আমাদের হারটা বেরিয়ে গেল। আগেরটা 3 বার করলাম, এটা 2 বার কেন করলাম, কারণ এটা 2 বছর বলেছে, আগেরটা 3 বছর বলেছিল। এবার কাটাকাটি করলে অ্যান্সার।
তো এই হলো মেন ব্যাপার। তাহলে যদি বৃদ্ধি পায় তাহলে আমরা বাড়িয়ে দেবো, যদি হ্রাস পায় তাহলে আমরা কমিয়ে দেবো। ওই সেম অঙ্কের জায়গায় যদি বৃদ্ধি পায় তাহলে আমরা বাড়িয়ে দেবো, আর যদি হ্রাস পায় তাহলে আমরা ওই হারটা কমিয়ে দেবো। এইভাবে আমরা ক্যালকুলেশনটা করে টোটালটা সমাধান করতে পারি। তো আজকের ভিডিও একটুখানি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ ভিডিওটি পুরো দেখবার জন্য।